ইতিমধ্যেই বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে ডিজিটাল রূপান্তর, আরেকটি হচ্ছে সৃজনশীল অর্থনীতি, আরেকটি হচ্ছে এআই নির্ভর ভবিষ্যৎ। আমরা জানি আমাদের 2026-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। এবং আমরা এটাও জানি যে এই যে ম্যানিফেস্টোটি দেওয়া হয়েছিল এটি তৈরি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জাতীয় জুলাই সনদের সমন্বয়ে। এটার অর্থনৈতিক মূল লক্ষ্য ছিল যে 2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে ট্রিলিয়ন ডলার। এবং এই জায়গাতে আইসিটি খাতে ধরা হয়েছে যে জিডিপি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রায় 10 লক্ষের মতো। এবং আমরা জানি যে এই যে 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার যে জিডিপি করা হবে এবং আইসিটি খাতে যে 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা এই বাজেটেও উল্লেখ আছে। এবং 18 মাসের মধ্যে আমরা জানি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্টার্টআপ ফান্ড চালু, তৃতীয় ভাষা শিক্ষা এবং অন টিচার অন ট্যাব। অর্থাৎ আমরা জানি যে আগামী দিনের তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই জায়গায় আমি একটু বলতে চাই, একটা ছোট্ট গল্প বলতে চাই মাননীয় স্পিকার। গল্পটি এমন যে একজন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার এবং আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত একজন টিচার, ওই বিখ্যাত ক্যানাডিয়ান টিচার, তিনি তার বাংলাদেশি যে টিচার তার কাছে বললেন আমি তোমার বাংলাদেশে যাব। তাকে নিয়ে আসলেন এবং বাংলাদেশে আসার পরে সে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, আমি সেটা দেখতে চাই। বাংলাদেশের যেই টিচার তিনি বললেন অবশ্যই তোমাকে দেখাবো। পরের দিন তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলেন সদরঘাটে। সেখানে গিয়ে দেখলো লোকে লোকারণ্য, অসংখ্য লোক। তারপর সে বলল, ওয়াও, তোমার দেশে এত জনগণ, এত জনসংখ্যা। তিনি বললেন এটাই হচ্ছে আমার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মাননীয় স্পিকার, এই গুরুত্বপূর্ণ সম্পদকে যেমন গুরুত্ব দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণেই আপনি জানেন যে আজকে বাংলাদেশের যে অর্থনীতি 3টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে আরএমজি, আরেকটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে ভ্যাট। এই 3টি স্তম্ভই সৃষ্টি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই বাংলাদেশের অর্থনীতিকে শুধু এই বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে সেরা অর্থনীতিতে দাঁড় করাবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই, একটু ভালো করে পড়ে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে। কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের 1/4 লোক হচ্ছে তরুণ। সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সেই দিন কিন্তু উপস্থাপন করেছেন। যেমন তরুণদের জন্য বলা হয়েছে যে স্মার্ট এআইসিটি। এআই কথা আসলেই আমার সেই বটবাহিনীর কথা সামনে চলে আসে। বটবাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে এই স্মার্ট এআইসিটি যে করবেন সেখানে অবশ্যই সবার আগে বটবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করেন। আমি আরেকটু বেশি সময় যাচ্ছি মাননীয় স্পিকার। 2 মিনিটে করেন। আমি বলতে চাই এই যে স্মার্ট এআইসিটি, এই সিটিটা যদি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, এই যে ঢাকার কাছাকাছি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। যদি এই পদ্মার ওই পারেই বাড়ি, এই স্মার্ট এআইসিটিটি যদি আমার বাড়ি মাদারীপুরে যদি করা হয় তাহলে আমরা মাদারীপুরবাসী খুব ধন্য হব। কারণ মাদারীপুরে
অসংখ্য জনগণ কিন্তু দেশে বিদেশে থাকে এবং প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এখানে দেখা যায় ব্রেন ড্রেন থেকে ব্রেন সার্কুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশে যে সমস্ত দক্ষ নাগরিকরা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকো, দেশে আসো আর না আসো, তুমি সেই জায়গা থেকে যাতে দেশের উন্নয়নের জায়গায় তুমি অবদান রাখতে পারো। এটা কিন্তু একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হবে, কারণ এই বিষয়টি ফলো করেই আমরা দেখেছি ভারত এবং তাইওয়ান কিন্তু সফল কামিয়াব হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে। আমরা জানি জিডিপির প্রায় 2% জিডিপি শিক্ষা খাতে দেওয়া হয়েছে। এই জায়গায় আমি অনেক কিছু বলতে চাই, একটি বিষয় একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমার বাবা একটি কলেজ করেছিলেন এবং সেই কলেজটি নতুন, এবং সেই কলেজটি যাতে দাঁড়াতে পারে, আমি রেজাল্ট খুব ভালো ছিল, আমি অনেক ভালো কলেজে পড়তে পারতাম, কিন্তু কলেজটা দাঁড় করানোর জন্য আমার বাবা কিন্তু ওই কলেজে আমাকে ভর্তি করেছিলেন। পরবর্তীতে 91-এ যখন বিএনপি ক্ষমতায় এসছে, 2001-এ এসছে, আমি ওই কলেজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। আমি কথা দিয়েছিলাম এবার যদি বিএনপি সরকারে ক্ষমতায় আসে তাহলে ওই কলেজটি সরকারিকরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি। ধন্যবাদ মাননীয় সদস্য। আরো লাগবে? আচ্ছা, লাস্ট টাইম, আর 1 মিনিটে শেষ করেন প্লিজ। না, আমাকে 2 মিনিট সময় দিলে আমি শেষ করে দেব। মাননীয় স্পিকার, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে বিএনপি এবং বিএনপির সরকার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তিনি যে অসাধারণ এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই কারণেই কিন্তু আজকে নারীর যে অগ্রযাত্রা, নারী যে আজকে সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেটা সবচেয়ে বড় কারণ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং এই বাজেটও উল্লেখ আছে, ডিগ্রি পর্যন্ত সেই ব্যবস্থা চালু করবেন। এবার আমার পুরুষ ভাইয়েরা একটু কষ্ট পেতে পারেন, কারণ আমি দেখি আমার বিভিন্ন কলেজে গিয়ে কোনো ছাত্র ভাইদের দেখা যায় না, কারণ তারা সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য, কি তৃণমূল পর্যায়ে আর উচ্চ পর্যায়ে ম্যাক্সিমাম কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল করিম, মাননীয় সদস্য, গাইবান্ধা 2। আপনার সময় 5 মিনিট। অ্যাবসেন্ট। মাননীয় সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1। সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট 1972 সাল থেকে আজ পর্যন্ত যে বাজেট হয়েছে তাহাকে ধারাবাহিক বলে আমি মনে করব, কারণ একটা ঋণ নির্ভর এবং ঘাটতি নির্ভর একটা বাজেট। 1972 সাল থেকে যে ঋণের বোঝা আমরা বয়ে আসছি, আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের ঘাড়ে ঋণের বোঝা পড়ে গেছে। বিগত সরকারের সময়, স্বৈরাচারী সরকারের সময়ে করের আকার মানে জিডিপির আকার বড় দেখিয়ে বিদেশ থেকে বড় ধরনের ঋণ নেওয়া হতো, যেটাকে আমরা সবাই বলেছি যে এই ঋণ বিদেশ থেকে নেওয়ার মানে লুটপাট করা হতো। বাস্তবে তারা করেওছে, বিদেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে এসে দেশের টাকাকে লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমি মাননীয় স্পিকার বলতে চাই, আজকের যে বড় আকারের জিডিপি দেখিয়ে আমরা বড় আকারে বিদেশের ঋণ নিচ্ছি, এটা আদৌ কি আমরা সেমানের কোনো বাজেট দিব, না সেমান লুটপাটই হবে? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। মাননীয় স্পিকার, একটা দেশের উন্নতির জন্য একটা বাজেট অবশ্যই দরকার। এই বাজেটকে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য যে সমস্ত উন্নয়নে বাধা সৃষ্টি করে সেই জায়গাগুলিকে আমাদের চিহ্নিত করা দরকার। যেমন আমরা ধরি, বাংলাদেশের সবচেয়ে বাধা হচ্ছে উন্নয়নের জন্য বাধা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি
বৈষম্যমুক্ত মানে বৈষম্যমূলক রাজনীতি, দলীয়করণ, এগুলি তো বন্ধ করতে না পারি তাহলে আমাদের কোনো উন্নয়ন এদেশে উন্নয়ন হিসেবে কাজে লাগবে না। মাননীয় স্পিকার, আজও আমরা জানি আজকে বাংলাদেশে যে হারে দলীয়করণ হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, উদাহরণস্বরূপ মনে করি একজন ঠিকাদার যখন তার কাজ নেওয়ার জন্য কাউকে অবৈধভাবে তার টাকা দিয়ে থাকে, ওই ঠিকাদার যখন তার দ্বিতীয় আরেকজন ঠিকাদার কাছে বিক্রি করে থাকে, এইভাবে তারপরে নিজের কাজ করতে গিয়ে নিচের দিকে যে দুর্নীতি হয়, সব মিলেই যদি তার 50% চলে যায় তাহলে আমরা সেখানে আমাদের কাজের মান কোথায় চলে যাবে? এইভাবে যদি দুর্নীতি হতে থাকে, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশে কোনো উপায়ে আমরা দেশকে উন্নত করতে পারবো না। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস বলি, আমরা যদি এদেশের চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করতে না পারি, যেমন আমি একটা উদাহরণ দেই, আমি ছোটবেলায় আমরা যখন মাঠে ছোট বিলে মাছ মারতে যেতাম, তখন মাছ রাখার জন্য একটা পাত্র নিতাম, যেটাকে বাঁশের তৈরি, আমরা গ্রামের ভাষায় ওটাকে খলই বলতাম, যার বাঁশের তৈরি। এইটা যদি নিচে ফুটা থাকে মাননীয় স্পিকার, তাহলে আমি যতই মাছ ধরি না কেন আমার সমস্ত ফুটা দিয়ে মাছ বের হয়ে চলে যাবে। আজকের যে বাজেট আমরা উন্নয়নের বাজেট দিয়েছি, আমার উন্নয়ন যদি দুর্নীতিতে চলে যায় তাহলে আমার এই উন্নয়ন কোনো জায়গায় কোনো উন্নয়ন কাজে লাগবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে এডিবির উন্নয়নের কথা বলি, এখানে আপনারা খুব খেয়াল করে দেখেন, বাংলাদেশে এই এডিবির যে উন্নয়নকে স্থানীয় পর্যায়ে আমরা বিতরণ করি, যদি আর 50% কাজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হতো, আমার বিশ্বাস বাংলাদেশের কোন রাস্তার অলিগলি পর্যন্ত কাছে থাকতো না। কিন্তু বাস্তব হলো, যেমন আমি নিজেও বলি, এই বছরের শেষে অতিরিক্ত বরাদ্দ থেকে আমি একটু আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আবেদন করলেই তো পাবেন না, এর ভিতরে আপনাকে একটা পার্সেন্ট ছেড়ে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম, আমাকে যে পার্সেন্ট বলা হয়েছে বলাও ঠিক হবে না। ওই পার্সেন্ট যদি দিয়ে আমি একটা উন্নয়ন বরাদ্দ নিয়ে যাই, এটা নিচের দিকে যতটুকু জেনেছি এটা 100% তার লুটপাট হয়ে যায়। তাহলে এইভাবে যদি লুটপাট হয়ে যায় তাহলে কি দিয়ে আপনি উন্নয়ন করবেন? মাননীয় স্পিকার, আমি একটু সময় বাড়ায় নিব। মাননীয় স্পিকার, আমরা যদিও এদেশে সুস্থ রাজনীতি করতে চাই, এদেশের উন্নয়ন করতে চাই, বাজেট বাস্তবায়ন করতে চাই, তাহলে অর্থনীতিকে সুস্থ রাখতে হবে। সুস্থ অর্থনীতি ছাড়া কোনোদিনই আমরা বাজেটকে বাস্তবায়ন করতে পারবো না। মাননীয় স্পিকার, এই বিগত স্বৈরাচারী সরকার এই যেমন এস আলমের দ্বারা অসংখ্য ব্যাংককে লুটপাট করেছে, ব্যাংকের টাকাগুলো বিদেশে পাচার করেছে, কিন্তু এই সরকার আসার পরেই আমরা দেখলাম ইসলামী ব্যাংকের মতো একটা সুস্থ ব্যাংকে আবার এস আলম গ্রুপের সহযোগীকে নিয়ে এসে বসে আবার ব্যাংক লুটপাটের জন্য ষড়যন্ত্র করেছে। মাননীয় স্পিকার, এবারের চিন্তা থাকলে আমরা দেশে সুস্থ অর্থনীতি আনতে পারবো না। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্য, আপনি বলেছেন আমার সময় আমি বাড়িয়ে নেব, কিভাবে বাড়িয়ে নেবেন? আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তৃতায় মুখে ফেনা তুলি। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কাছে আপনারা আছেন কিনা। আমি উদাহরণস্বরূপ বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তিনি সেই সময়ে কিন্তু দ্বিধাবিভক্ত রাজনীতি করেননি। যারা দেশের জন্য যোগ্য ছিল, কে স্বাধীনতার পক্ষ বিপক্ষ তিনি দেখেননি, যার কারণে তার মন্ত্রী পরিষদে শাহিদুর রহমান আলিম সাহেব পর্যন্ত স্থান পেয়েছিল। কিন্তু আজকে আপনারা উন্নয়নের কথা বলছেন, কিন্তু দেশকে দ্বিধাবিভক্ত করে ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষ তুলে আজও যদি বাংলাদেশে উন্নয়ন চান, অসম্ভব হবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন, তার আদর্শে দেশ গড়ার জন্য সবাই মিলেমিশে দেশ গড়াতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শেষ পর্যন্ত আমার নিজের এলাকার 2-1টি কথা বলতে চাই, সার্বিকভাবে দেশীয়ভাবেই বলতে চাই। বিশেষ করে তদবিরের মাধ্যমে যে কাজ হয়, আমি মনে করি সকল মন্ত্রণালয় তদবির নয়, যোগ্যতার ভিত্তিতে অথবা যাদের পাওয়ার যোগ্য তাদের পাওয়া দরকার।
যেমন আমি শুরুর দিনের বক্তৃতায় বলেছিলাম এদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তার জন্মলগ্ন থেকে একটি বিল্ডিংও পায়নি, একটা ভবনও হয়নি। আমি ধন্যবাদ দেই, 2 দিন পরে তার একটা শিক্ষামন্ত্রী সার্কুলার গেছিল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ভবন নির্মাণ হয়নি অগ্রাধিকার ভিত্তিতে হোক। আমি সবিনয় অনুরোধ করব ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে যারা 100 বছরে একটা ভবন পায় না, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ভবনগুলি নির্মাণ করা হোক। মানে স্পিকার, আমি কয়েকবারের বক্তৃতায় বলেছি জয়পুরহাট শুরু ডিস্ট্রিক্ট হলেও এই ডিস্ট্রিক্টে আমাদের উন্নয়নের ক্ষেত্রে অনেক আমরা অবহেলিত, পিছনে আছি। বিশেষ করে উত্তরবঙ্গে দেখলেই। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সময় বর্ধিতর আবেদন রেখে আমি আমার বক্তব্য শুরু করলাম, দয়া করেন একটু। মাননীয় স্পিকার, দেশ থেকে প্রায় 30,000 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে বিএনপি সরকার মাত্র 3 মাসের মাথায় একটি পরিকল্পিতভাবে এই জাতির সামনে, এই দেশের জন্য 9,38 কোটি টাকার একটি বাজেট পেশ করেছে। প্রতি বছর বাজেট পেশ করার সাথে সাথে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সমালোচনা আলোচনা হয়েই থাকে, মিছিল মিটিং হয়েই থাকে। এবার একটু কম। গত 11 তারিখ বাজেট উপস্থাপনের পর সিপিডি সমালোচনা করেছে কি 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। বাজেটের আকার আগের তুলনায় বড় হলেও এবার সাফল্য মূলত আকারের উপর নয়, বরং বাস্তবায়নের মানের উপর নির্ভর করবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন এ বাজেট চিন্তাশীল বাজেট। আর বাজেট পরবর্তী মিছিলে বিরোধী দলের বন্ধুরা যে মিছিল করেছেন, সেই মিছিলে পরবর্তীতে সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেছেন বাজেট অবাস্তবায়ন যোগ্য, উচ্চবিলাসী ও লুটপাটের সহায়ক জামায়াত ইসলামী বাংলাদেশ। তারা বলেছেন এইটা বাজেট কি দিল বা কির উপরে লুটপাট, এ ধরনের কোনো বক্তব্য কিন্তু তারা সেদিন রাখেন নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা তারা বাজেটের উপর সমালোচনা করে কি এই বাজেট বাস্তবায়নযোগ্য না, এত টাকার বাজেট, এত বড় বাজেট, এর বাইরে কিন্তু এরা সমালোচনা যেতে পারে নাই। মাননীয় স্পিকার, আজকে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা লাগবে। বিরোধী দল আমি আহ্বান জানাবো যে গঠনমূলক কোনটা ত্রুটি আছে। মাননীয় অর্থমন্ত্রী তো ইতিমধ্যেই বলেছেন যে আমাদেরকে সময় দিতে হবে। নতুন সরকার, বিধ্বস্ত অর্থনীতির মধ্যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজকে আপনাদের সামনে, জাতির সামনে একটা বাজেট দিয়েছেন। এ বাজেটে শিক্ষা খাতে ব্যয় বাড়িয়েছেন, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়িয়েছেন, বরাদ্দ বাড়িয়েছেন। আজকে বিভিন্ন বিভাগেও, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন রাস্তাঘাট, রেলপথ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে। তবে দুঃখের বিষয় আমাদের বরিশাল বিভাগে তেমন কোনো বরাদ্দ রাখা হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের বরিশাল বিভাগের বাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা যাতে হয়, এজন্য বরাদ্দ রাখার জন্য আবেদন জানাবো। এবং রেল লাইন, আপনারা জানেন যে পায়রা বন্দরে গোপালগঞ্জের রেল লাইন থেকে আমাদের পিরিজপুর হয়ে, বরগুনা হয়ে, তালতলি হয়ে রেল লাইন
যাওয়ার একটি সম্ভাবনা আছে। এইদিকে যাতে বরাদ্দ রাখা হয়, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এই রেল লাইনে হলে আমাদের যাতায়াত ব্যবস্থা দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। আর আরেকটি জিনিস বলবো, কওমি মাদ্রাসা আর দিনিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার উপর বরাদ্দ রাখার জন্য মাননীয় অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং পিরিজপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আরেকটি কথা আমার বলতেই হয়, গতদিন এই সংসদে জনাব হান্নান মাসুদ সাহেব এবং তার দুদিন আগে একজন নারী সংসদ সদস্য একটি বক্তব্য নিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। ওনারা সঠিকভাবে এই বক্তব্যটা উপস্থাপন করেন নাই। যেদিন মিছিল হয়েছে, জামায়াত ইসলামী বাজেটের বিরুদ্ধে যেদিন মিছিল করেছে, সেই দিনের মিছিলের সাথে এআই দিয়ে কোন কুচক্রী মহল একটি স্লোগান জুড়ে দিয়েছে, কি বিড়ির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব চাই, লাঠির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব, এটা এআই দিয়ে তৈরি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার একটা বক্তব্য তিনি বলেছেন যে আমরা এই বাজেটে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপর আমরা কর হ্রাস করেছি, আমরা মদের উপর কর বৃদ্ধি করেছি, আমরা নিকোটিন তামাকের উপর আমরা কর বৃদ্ধি। ধন্যবাদ। এক মিনিটে কনক্লুড করেন। একটু বলি, এটা একটু বলতে দেন আমার। আচ্ছা, 2 মিনিট। এটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ, 2 মিনিটে শেষ করেন। আমি যে জিনিসটা বলতে চাই, সেখানে এআই দিয়ে কি ঘটছে বা না ঘটছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার উপরে বক্তব্য দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আপনারা এই বাজেটের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, বাজেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, আপনারা বলছেন লুটপাটের বাজেট, গরিব মারার বাজেট। কিন্তু আমরা তো, মাননীয় অর্থমন্ত্রী তো মদের উপর ট্যাক্স বাড়াইছে, বিড়ির উপর, সিগারেটের উপর ট্যাক্স বাড়াইছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে বিরোধী দল আমরা মদের উপর ট্যাক্স বাড়াইছি, আমরা নিকোটিনের উপর ট্যাক্স বাড়াইছি, এই জন্য বিরোধী দল স্লোগান দেয়, বাজেটের বিরুদ্ধে স্লোগান দেয়। এটা বলা কি তার অপরাধ? অথচ আপনারা সেইটাকে কিভাবে নেছেন, ওই এআইতে কি বলছে না বলছে সেইটাকে নিয়ে আপনারা এই সংসদে অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। তাই মাননীয় স্পিকার, এই অসত্য, তারা যে 2 জন সংসদ সদস্য অসত্য বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য এক্সপোজ করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এখন আমার একটু সময় দেন, আমার এলাকার কথা তো কিছু বলতে পারলাম না। মাননীয় স্পিকার, আমার এলাকা সর্বদক্ষিণে, আমার এলাকার মাননীয় সিপিউপের এলাকা পাশাপাশি একত্রে, সে বলবো না আমি পিরিজপুরের দক্ষিণ অঞ্চলে। মাননীয় স্পিকার, আমাদের ওই জায়গায় উন্নয়নের ছোঁয়া বিগত দিনে কিন্তু মাননীয় স্পিকার হয় না। এই আওয়ামী লীগ লুটপাট হয়েছে, লুট ছাড়া হয় না। আর বিশেষ করে আমাদের পিরিজপুর জেলায় সকল এলজিডির কর্মকাণ্ড বন্ধ। মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের মহাসচিব স্যার উপস্থিত আছেন এখানে, আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ। মাননীয় স্পিকার, তাই আপনার মাধ্যমে অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন। মাননীয় এলজিআরই মন্ত্রী শুনেছেন তো আপনার কথা, উনি ওই যে হাতও তুলেছেন। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। তো মাননীয় স্পিকার, এই জন্য আমি বলবো, আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এমনি বন্ধ, দুর্নীতির কারণে বন্ধ। তাই আপনার মাধ্যমে অনুরোধ করব আমাদের, এবং আরেকটা সমস্যা, আমাদের এলাকায় খাবার পানির খুব সংকট। আমাদের এলাকা
যে কোনো বন্যা আসলেই আমাদের এলাকা সেই আক্রমিত হয় এবং আমাদের এলাকার পানির 6 মাস ভালো থাকে, নদীর পানি 6 মাস লবণ থাকে। এই জন্য বিশুদ্ধ পানির জন্য আপনার মাধ্যমে মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই যে ট্যাঙ্কি বৃষ্টির পানি ধরিয়ে রেখে মানুষ যাতে খেতে পারে, এই জন্য আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আমরা আকর্ষণ করব, তার দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের বিভিন্ন এই যে নদীর পানি উত্তোলন করে যে প্ল্যান আছে, বিভিন্ন মেশিনের মাধ্যমে সুপ্রিয় পানি পাই, সেই ব্যবস্থা মাননীয় মন্ত্রী করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পরবর্তী বক্তা বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24, আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, সময়টা ছিল 1980, জাতিসংঘের অধিবেশন চলছিল। তৃতীয় বিশ্বের একজন রাষ্ট্রনায়ক ভাষণ দিতে উঠছিলেন। সেখানে উপস্থিত নামি দামি বিশ্বের নামি দামি নেতারা কেউ যেন তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্টের ভাষণের দিকে মনোযোগী দিতে চাচ্ছেন না, পাত্তা দিচ্ছিলেন না। নিজস্ব আলাপচারিতায় তারা ব্যস্ত ছিলেন। কিন্তু কিছু সময় পরে তৃতীয় বিশ্বের সেই প্রেসিডেন্ট যখন নিজের দৃঢ় ব্যক্তিত্ব, সুদীপ্ত উচ্চারণ, যৌক্তিক উপস্থাপনায় নিজেকে প্রমাণ করছিলেন, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান তার দিকে চেয়ার ঘুরে তাকিয়েছিলেন। তিনি ছিলেন মাননীয় স্পিকার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের কে নতুন করে চিনতে শিখেছে বিশ্ব সেদিন থেকে। মাননীয় স্পিকার, তারই সুযোগ্য সন্তান আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান 45 বছর পরে আবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, জনগণের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু তার কিছু পূর্বে এমন একটি শাসক বাংলাদেশের উপর দানবীয় রাষ্ট্র শাসন ক্ষমতা কায়েম করেছিল, একজন নারী, রাক্ষসী নারী। তার অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, গুম, খুনে পুরো চাপা পড়েছিল বাংলাদেশের মানুষের আত্মা তার দুঃশাসনের নিচে। সেখান থেকে তার স্বরূপে ফিরিয়ে আনার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজ গ্রহণ করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, তিনি যখন একজন তৃণমূল নারীর কথা ভাবছেন, যেন তিনি তার কথা জানছেন, বুঝছেন, তার জন্য ফ্যামিলি কার্ড করছেন, একজন কৃষকের স্বপ্নের কথা, দুর্দেশের কথা যেন তিনি চিন্তা করতে পারছেন, তার জন্য তিনি কৃষক কার্ড দিচ্ছেন। একজন চা শ্রমিকের জীবনধারার জন্য তিনি চিন্তা করছেন, তার জন্য ঘর বাড়ি করার জন্য তিনি টাকা দিচ্ছেন। মাননীয় স্পিকার, একসময় আমাদের তরুণ প্রজন্ম বলতেন আই হেট পলিটিক্স, কিন্তু আমাদের এই রাষ্ট্রনায়ক যে পলিটিক্স শুরু করেছেন, তিনি যে চিন্তা ভাবনা করছেন, যে সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশের গ্রামগঞ্জ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি সব কিছু নিয়ে তিনি যে চিন্তা করছেন, তরুণ প্রজন্ম তার রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেছেন। মাননীয় স্পিকার, আমাদের যেই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা বিবিএস এর তথ্য মতে 15 থেকে 29 বছরের তরুণরা এদেশ থেকে পালিয়ে যেতে চায়। এটাকে বলা হয় ব্রেইন ড্রেন, মেধা পাচার। সাধারণত দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ শাসকরা তাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ব্রেইন ড্রেনকে উৎসাহিত করে থাকেন। কিন্তু আমাদের বর্তমান সরকার এবং আমাদের অর্থমন্ত্রী এই বাজেটে ব্রেন সার্কুলেশন করেছেন, ব্রেন সার্কুলেশন রূপান্তরিত করেছেন। মাননীয় স্পিকার, তারা জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য রূপকল্প পরিকল্পনা করছেন। মাননীয় স্পিকার, হেলথ ইজ ওয়েলথ। সে কারণে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগকে ব্যয় নয়, বরং মানব সম্পদ উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে জিডিপি অর্জনে সবচেয়ে কম বরাদ্দ ছিল এই বাংলাদেশে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে ভঙ্গুর অর্থনীতি, মূল্যবোধহীন সমাজ সংস্কারে যে দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছে, সেখানে বিএনপি বিরোধী শিবিরের চিন্তাবিদরাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানে আমাদের অপোজিশনে যারা বসে আছেন, তারা কখনো বলার চেষ্টা করছেন এই ছায়া বাজেট দিয়ে সাহায্য করেছেন, আবার দেখা যায় তারাই বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে মানি না, মানব না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার,
কখনো বলছেন গরিবের মারার বাজেট, কখনো বলছেন বিনিয়োগের পরিবেশ নেই, আবার কখনো তারা গণতান্ত্রিক বাজেটের অনিয়ম লক্ষ্য করছেন। মাননীয় স্পিকার, আমি শুনেছি আমাদের অপোজিশন পার্টির নেতাদেরকে কর্মী কিংবা সাথী হতে হলে তাদেরকে অনেকগুলো বই পুস্তক পড়তে হয়, কিন্তু মাননীয় স্পিকার আমি দেখেছি তারা শুধু এই বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন রাষ্ট্র কিংবা সমাজ সংস্কারের জন্য ব্যয় করছে না, তারা শুধু এই জ্ঞানকে বট বাহিনী নিয়ন্ত্রণে কাজে লাগাচ্ছেন মাননীয় স্পিকার। আর সে কারণে অপোজিশনের একজন সংসদ সদস্যকে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই তিনি বক্তৃতা করেন যে তার বাবা 71 সালে শহীদ হয়েছেন। আমরা জানতে পারি পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন 81 সালে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তিনারা যেন পরচর্চা না করে গঠনমূলক সমালোচনা করে, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গঠনমূলক সমালোচনাকে অত্যন্ত গুরুত্বের সহকারে বিবেচনা করেন। মাননীয় স্পিকার, একটু আগে একজন সংসদ সদস্য, নারী সংসদ সদস্য অনেকগুলো কথা বলে গিয়েছেন, বলেছেন এখানে লোকসংস্কৃতি, আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ এবং কর্মসংস্থান অনেক কিছু কথা বলে গিয়েছেন। তিনি এগুলো সংস্কারের কথা বলেছেন। তিনি হয়তো আমাদের অর্থমন্ত্রী যেদিন বাজেট প্রকাশ করেছিলেন সেদিন তুমি তার বক্তৃতা শুনেননি, এবং আমাদের যে বইটা আছে সেটাও তিনি পড়েননি। আমি অনুরোধ করব তিনাকে সেই বইটি পড়ার জন্য, তাহলে তিনি বুঝতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ আমাদের মন্ত্রিপরিষদের সদস্যরা বর্তমানে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন সেখানে তার প্ল্যানের সব কিছুই বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। কি পয়েন্ট অফ অর্ডার? কি নিয়ে ওনার বক্তব্যের উপরে বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সেটাকে তিনি মবক্রেসি বলেছেন। আমি এই শব্দটি এক্সপান্স করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটা ভালোভাবে জবাব দেবেন, এখন এটা এক্সপান্স করার মতো কোনো কিছুই না। মাননীয় সদস্য তাসমিয়া প্রধান, আপনার সময় 5 মিনিট। মাননীয় বিরোধী দলের নেতা, বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে মোবক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনেটলি এটা একটা অবজেকশনেবল শব্দ, এবং আমার ধারণা তিনি খেয়াল করলে এটা বলতেন না, বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করি নাই প্রথম, এর আগে সেভারেল টাইমস আমরাও করেছি, বিএনপিও করেছে, অনেকেই করেছে। তাইলে কি সব কিছুই মোবক্রেসি ছিল? আমার মনে হয় যে এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপান্স করাই উচিত। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে, সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। এটা রাজনীতিতে নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ না, এখনো সংসদে এক্সপান্স হওয়ার মতো শব্দ না। তাসমিয়া প্রধান, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কয়েকদিন ট্রেজারি বেঞ্চ থেকে বাজেট বাস্তবায়নের ব্যাপারে অনেক বক্তব্য শুনেছি। অপটিমিস্টিক বাজেট, স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরাও স্বপ্ন দেখেছিলাম জুলাই সনদ বাস্তবায়নের। দেশের 70% মানুষ যে গণভোটের পক্ষে হ্যাঁ রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়নের। এই জন্য যখন ট্রেজারি বেঞ্চ থেকে বিশাল বাজেট বাস্তবায়নের কথা বলা হয়, স্বাভাবিকভাবেই আশঙ্কা জাগে। জুলাই সনদের ব্যাপারে আমাদের সংবিধান দেখানো হয়েছিল। এই বিশাল বাজেট বাস্তবায়িত না হলে কোন বিধান দেখানো হবে সেটা আমরা জানি না। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো এর বিশাল আকারের বাজেট ঘাটতি। ইতিমধ্যে তারল্য সংকট এবং উচ্চ খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত থেকে সরকার যদি
ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নেওয়ারে বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তবে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবাহ সংকুচিত হতে বাধ্য। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিমধ্যেই 4.7% মতো ঐতিহাসিক নিম্ন স্তরে নেমে এসেছে। প্রস্তাবিত বাজেটের অতিরিক্ত ঋণ নির্ভরতা উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাট বাধা হবে। মাননীয় স্পিকার, বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এনবিআরকে সংগ্রহ করতে হবে 6 লক্ষ কোটি টাকা। বিগত বছরগুলিতে প্রকৃত কর আদায়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এনবিআরকে লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত প্রায় 2.45 লাখ কোটি টাকা সংগ্রহ করতে হবে, যা অর্থনৈতিক মন্দা ও কর প্রশাসনের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে কোনোভাবেই সম্ভব না। মাননীয় স্পিকার, বিএনপির 31 দফার নম্বর 15 পয়েন্ট একটু পড়তে চাইছি। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ঐতিহাসিক সংস্কার কমিশন গঠন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় কোথাও সংস্কার কমিশনের কথা কিন্তু আমরা শুনিনি। আরেকটি স্বপ্নভঙ্গ। মাননীয় স্পিকার, রাজস্বের এই আকাশচুম্বী ঘাটতি মেটাতে বাজেটে মূল্য সংযোজন কর, ভ্যাট ও পরোক্ষ করের উপর অন্যায্য জোর দেওয়া হয়েছে, যা অতিরিক্ত সংগৃহীত রাজস্বের 41.2% পূরণ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই পরোক্ষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের উপরে এক নির্মম আঘাত হবে। বাজেটের পরের দিন দাম বাড়ার কিছু নাই, কারণ গত 2 মাস ধরেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মাননীয় স্পিকার, বিখ্যাত অর্থনীতিবিদদের গাণিতিক রিগ্রেশন মডেলের বিশ্লেষণ থেকে প্রমাণিত হয়েছে বাজেট ঘাটতি 1% বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি 0.45% বৃদ্ধি পায়। যদি বাজেটের ঘাটতি জিডিপির 5.5% অতিক্রম করে এবং সরকার থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বাজারে টাকা সরবরাহ বাড়িয়ে দেয়, তবে 9% উপর বিদ্যমান মূল্যস্ফীতি আগামী বছরের সাধারণ মানুষের নাগালের কতটা বাইরে চলে যাবে এটা বুঝতে বাকি নেই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা একটু বলবো। আমি বাংলাদেশের সর্ব উত্তরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সন্তান। স্বাধীনতার পর দেবীগঞ্জ উপজেলায় প্রথম একজনকে মহান জাতীয় সংসদে কথা বলছে। স্বাধীনতার পূর্বে আমার দাদা গমিরউদ্দিন প্রধান দেবীগঞ্জ থেকে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিল, দেবীগঞ্জের সন্তান হিসেবে। ইনফ্যাক্ট পঞ্চগড়কে আমরা ল্যান্ড অফ স্পিকার্স বলি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাদের পঞ্চগড় জেলার অনেক মাননীয় সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছে। মাননীয় স্পিকার, দেবীগঞ্জ সহ বোদা, পঞ্চগড় সদর, আটোয়ারি, তেঁতুলিয়া উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলাটি রংপুর বিভাগে অবস্থিত। রংপুর বিভাগে কোনো বন্দর নগরী নেই, পর্যটন নগরী নেই, গোপালগঞ্জ নেই, বগুড়াও নেই। রংপুর বিভাগ বরাবরের মতোই অবহেলিত। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু এই বাজেটে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। বছরের পর বছর পরিত্যক্ত বিমানবন্দর লালমনিরহাট এবং ঠাকুরগাঁয় এটা চালু করার দৃশ্যমান উদ্যোগ নেই। ভারত থেকে চিনি আমদানি করার সহজহীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন সরকার সমস্ত চিনিকল বন্ধ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, I want 2 minutes time. It's my main. মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিটে শেষ করুন। Yes. একটু পরেই আজান Yes, হবে। understand. Very much obliged. মাননীয় স্পিকার, ভারত থেকে চিনি আমদানি সহজ করার হীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের ঐতিহ্যবাহী চিনিকলগুলো বন্ধ করে দিয়েছিল। রংপুর জেলার শ্যামপুর চিনিকল, গাইবান্ধার চিনিকল, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল এবং আমার নিজ জেলা পঞ্চগড় চিনিকলটি চালু করার কোনো রিফ্লেকশন এই বাজেটে আমি দেখিনি। মাননীয় স্পিকার, রংপুর বিভাগে দৃশ্যমান কোনো মেগা প্রকল্প নেই। মাননীয় স্পিকার, এখানে সবার একটি এলাকা আছে। মাননীয় স্পিকার, আমার 2টি এলাকা, একটা পঞ্চগড়, একটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন ও বিচার বিভাগের জন্য 2,187 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দের
প্রস্তাব পেশ করা হয়েছে। প্রতি বছর বাজেটে বিচার বিভাগের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয় শক্তিশালী বিচার বিভাগ গঠনের জন্য, তা পর্যাপ্ত নয়। বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত বাজেটে মোট বাজেটের 1%ও কম। আমরা বিদেশি বিনিয়োগ আশা করছি, বিনিয়োগকারীরা প্রথমেই এসে জিজ্ঞেস করবে বিনিয়োগের সেফটি সিকিউরিটি আছে নাকি, তারা লয়ারকে খুঁজবে। খুবই দুর্ভাগ্যের সাথে দুঃখজনক এখানে উপস্থিত আছেন অনেক ব্রিলিয়েন্ট লয়ার্স ট্রেজারি বেঞ্চে, কিন্তু আইনজীবীদের জন্য একটা টাকাও বরাদ্দ নেই। মাননীয় স্পিকার, আমি আইনজীবীদের স্কিল ডেভেলপমেন্ট, আইনজীবীদের বসার জন্য ভবনের বরাদ্দ রাখার, বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি। শিক্ষানবিশ আইনজীবী, নবীন আইনজীবী, প্রবীণ আইনজীবীদের জন্য প্রণোদনা এবং ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি। এবং আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি যারা নিরলসভাবে কাজ করছেন, বিচারপতিদের রেমুনারেশন বৃদ্ধি করারও দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার দাদা জনাব গমির উদ্দিন প্রধান পূর্ব পাকিস্তান পরিষদের স্পিকার ছিলেন। আমি তার সংসদ পরিচালনা অনেকবার দেখেছি। আমার পিতা বিরোধী দলের উপনেতা ছিলেন। আশা করি আপনি দাদার নাম রাখতে পারবেন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ দেখা দিয়েছে। হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে যা জানতে হবে ও যেসব আচরণ মেনে চলতে হবে। আপনার শিশু